প্রথমেই দেখে নেব আজকের 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। প্রচারে বেরিয়ে পুলিশের সামনে তৃণমূল দ্বারা আক্রান্ত বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকরা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ। নিউ টাউনে নালার ধার থেকে 500 আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জিতলে 50 দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু, শেষ বেলায় নন্দীগ্রামের প্রচারে বড় ঘোষণা অভিষেকের। উত্তরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী, নবদ্বীপে নিখোঁজ 2 কলেজ পড়ুয়া। তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 20, ছিন্ন বিচ্ছিন্ন শ্রমিকদের দেহ। শীতলকুচি বদলে হলো শীতলকুচ, ভুল নাম বিজেপির অজ্ঞতার প্রমাণ, কটাক্ষ তৃণমূলের। অভিযানের মধ্যেই ডিসি শান্তনুর পুত্রকে নিয়ে পার্ক স্ট্রিটে ইডি, বললেন এটা শুভেন্দু অধিকারীর চাল। ভোটার তালিকায় ভুয়ো ছেলে, জামালপুরে নাম জুড়ে চাঞ্চল্য, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বাড়িতে 1.5 কোটি টাকা উদ্ধারের ঘটনায় জয় কামদারকে গ্রেফতার করল ইডি, জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ। রাতের অন্ধকারে স্ত্রীকে শেষ করে চরম সিদ্ধান্ত নিলেন স্বামী, পারিবারিক অশান্তিতে শেষ দম্পতি, বড়ইয়ার ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। সন্দেশখালীর শেখ শাহজাহানের বুথে বিজেপির দলীয় পতাকা লাগাতে বাধা বিজেপি কর্মীদের। পরকীয়া করে স্ত্রী, ক্ষোভে 11 বছরের যমজ মেয়েদের নলি কেটে খুন, পুলিশও ডাকলেন যুবক নিজেই। প্রচারের মাঝে চাকলেন বাংলার স্বাদ, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়ে ও খাইয়ে জনসংযোগ মোদের। শিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে নির্যাতনের শিকার ছাত্রী, গ্রেফতার কিশোর। প্রতিদ্বন্দ্বী হয়েও তৃণমূলের প্রচারে 2 নির্দল প্রার্থী, রাজনৈতিক অভিসন্ধ নিয়ে প্রশ্ন বিরোধীদের। যোগী রাজ্যে মসজিদেই গণধর্ষণ, ঝাড়ফুঁকের নামে মহিলাকে নির্যাতনে অভিযুক্ত মৌলবী ও সহযোগী। বিজেপির সঙ্গে সম্পর্ক থাকলে জায়গা নেই তৃণমূলে, মন্তেশ্বরে কড়া বার্তা মমতার, দলবিরোধীদের সতর্ক বার্তা। খাবারের প্লেটে জীবন্ত কৃমি, চাঞ্চল্য প্রিমিয়াম রেস্তোরাঁয়, কঠোর ব্যবস্থার দাবি নাগরিকদের। ওদের কারো চাকরি গেলে আমি চাকরি দেব, অভিষেককে বলে দিয়েছি। আইপ্যাক বন্ধ হওয়ার খবর রটতেই রণংদেহী মমতা। প্রধানমন্ত্রী বেআইনি কাজ করেছেন, এক বিল কতবার পাস হয়? তারকেশ্বরের সভা থেকে প্রশ্ন মমতার। ওরা যুদ্ধের গাড়ি নিয়ে এসেছে বাংলায়, যেন যুদ্ধ করবে, মোদিকে কটাক্ষ মমতার। এ বলে আমায় দেখ, ও বলে আমায়, মমতার সহায়ক মূল্যের পাল্টা মোদির 3000 টাকার গ্যারান্টি। সোশ্যাল মিডিয়ায় কড়া নজর কমিশনের, এআই নির্ভর প্রচারে কড়াকড়ি, 3 ঘন্টার মধ্যে ব্যবস্থা, কি কি বিধি মানতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক, আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ, নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। সংবিধান পাল্টে দেশ ভাগের চক্রান্ত, বিজেপির বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ, ভোটের আগে গর্জে উঠলেন অভিষেক। এপ্রিলে অনেকেই 2বার টাকা পেয়েছেন, তাহলে কি মে মাস থেকে বন্ধ লক্ষ্মীর ভান্ডার? জানুন বিস্তারিত। 15 বছর চোরেদের দিলেন, 5 বছর রামকে দিয়ে দেখুন, শুভেন্দুর কথায় নতুন আশা। মাসে 9250 টাকা নিশ্চিত আয়, পোস্ট অফিসের এই ধামাকা প্রকল্পে বিনিয়োগে মিলবে দারুণ সুবিধা। হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে 40,000 জনকে উস্কানি, নয়ডা কাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড, দেখা হচ্ছে 5 চোখ। কলকাতার রুশ উপদূতাবাসেও গাড়ি থামিয়ে তল্লাশি পুলিশের। কূটনৈতিক বিধিভঙ্গ, বিদেশ মন্ত্রকের কাছে গেল অভিযোগ। জওয়ানদের হাতে বিজেপির প্রচারপত্র, ভয়ঙ্কর কাণ্ডে বাংলায় তোলপাড়, কড়া পথে হাঁটল তৃণমূল।
এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। প্রার্থীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মহিলা কর্মী সহ অন্যান্য কর্মী সমর্থকদের উপর চড়াও বাঁশ লাঠি নিয়ে এমনটাই অভিযোগ। চরম উত্তেজনা ছড়াল বর্ধমানের উত্তর বিধানসভার শক্তিগড় দক্ষিণ বাজার এলাকায়। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ। এমনকি পুলিশের সামনে এই ঘটনা ঘটে বলে বিজেপি প্রার্থী অভিযোগ করেছে। আক্রান্ত হন প্রার্থী সঞ্জয় দাস সহ 4 বিজেপি কর্মী। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরেই শক্তিগড় থানার সামনে প্রার্থী সহ কর্মীরা বসে পড়ে বিক্ষোভ দেখায়। আক্রান্তদের মধ্যে 2 জন মহিলা কর্মী ও 2 জন পুরুষ কর্মী। পুলিশের সামনে এই ঘটনা ঘটল। পুলিশ নীরব ভূমিকা পালন করে বলে বিজেপি প্রার্থীর অভিযোগ। বিজেপির অভিযোগ, পুলিশের অনুমতি নিয়েই শক্তিগড় দক্ষিণ বাজার এলাকায় প্রচারে বেরিয়েছিল বিজেপি। সেই সময় অতর্কিতে তৃণমূলের লোকজনের হামলা চালায়। ওই এলাকারই তৃণমূলের এক পঞ্চায়েতের প্রধান চায়না দাস এবং তৃণমূল নেতা দেবদীপ তার লোকজন প্রায় 30 জন লোক নিয়ে লাঠি সোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। প্রার্থীর বুকে বন্দুক ঠেকিয়ে ভয় দেখায়, এমনটাই জানিয়েছেন বিজেপি প্রার্থী। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো রকম বাধা দেয়নি এবং পুরোটাই পুলিশের মদতে হয়েছে, এমনটাই অভিযোগ। তার কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসে। তৃণমূল নেতা বাকবুল ইসলাম জানিয়েছেন, মিছিল থেকে তাদের কর্মী সমর্থকদের উপর কটূক্তি করে বিজেপি কর্মী সমর্থকরা তারাই তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। ভোট আবহে আধার কার্ড উদ্ধার ঘিরে নিউটাউনে চাঞ্চল্য। খালের পাড় থেকে উদ্ধার 400-র বেশি আধার কার্ড। রবিবার দুপুরে খালের পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ। কাঁড়ি কাঁড়ি আধার কার্ড বেরিয়ে আসছে তার মধ্যে থেকে। উদ্ধার হওয়া প্রত্যেকটি আধার কার্ডই স্থানীয় বাসিন্দাদের বলে দাবি করা হয়েছে। রবিবার দুপুর সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকায় নিরিবিলি খালের পাড়ে খেলা করছিল কয়েকটি বাচ্চা। প্রথমে তারাই দেখতে পায় খালের পাড়ে পড়ে থাকা বস্তাটি। খবর পেয়ে স্থানীয়রা এসে দেখতে পান আধার কার্ড বোঝাই বস্তাটি। স্থানীয়দের দাবি, সবকটি আধার কার্ডেই জলজল করছে সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা, অর্থাৎ আধার কার্ডগুলি ওই এলাকারই বাসিন্দাদেরই। স্থানীয় বাসিন্দাদের আধার কার্ড খালের পাড় থেকে উদ্ধার হওয়াকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, উদ্ধার হওয়া আধার কার্ডের বেশিরভাগই তৃণমূল সমর্থক। রাজনৈতিক প্রতিহিংসা থেকে স্থানীয় বিজেপি সমর্থিত বিএলও এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি। তার আরও অভিযোগ, ভোটার তালিকায় নাম তুলতে অনেকেই নথি জমা দিয়েছে সুলনগুড়ি দক্ষিণপাড়ার বিএলওর কাছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের কার্ড জড়ো করে খালের পাড়ে ফেলে গেছেন বিজেপি সমর্থিত বিএলওই। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে গোটা রাজ্য উত্তাল। নির্দিষ্ট নথি যাচাই করেই তবেই ভোটার তালিকায় জায়গা পাবেন বিবেচনাধীন ভোটাররা। এই আবহে আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি খালের পাড় থেকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে। বিজেপি সমর্থিত বিএলওর বিরুদ্ধে আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা। যদিও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এ বিষয়ে। ঘটনা তদন্তে নেমে কি রহস্য উদ্ঘাটন হয় সেটাই এখন দেখার। রাজ্যে প্রথম দফা ভোটের বাকি আর হাতে গোনা 3 দিন। 23 তারিখ মোট 152 আসনে ভোট। এখন শেষ বেলার প্রচার তুঙ্গে। তার আগে শেষ রবিবারের প্রচারের সুর সপ্তমে চড়াতে পিছপা নয় কোনো রাজনৈতিক দলই। 26-এর বিধানসভা ভোটের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে শেষ বেলার প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বললেন, এখানে আপনারা পবিত্র করকে জেতালে আমি কথা দিচ্ছি 50 দিনের মধ্যে হলদি নদীর উপর সেতুর শিলান্যাস করে দেব। কথা দিলে আমরা কথা রাখি। আজ কথা দিয়ে গেলাম, চৌঠামের পরই কাজ শুরু হয়ে যাবে। আসলে হলদি নদীর উপর একটি স্থায়ী সেতু নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি। গত 5 বছরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক থাকাকালীন এ নিয়ে কথা হলেও কাজ এতটুকু এগোয়নি। স্থানীয় বাসিন্দাদের কিছুটা চাপা ক্ষোভও ছিল। 26-এর নির্বাচনী আবহে নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে প্রার্থী করা নিয়ে যখন তৃণমূলের অন্দরে জোর আলোচনা চলছিল, সেই সময় পবিত্র তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে এই সেতুর কথা জানিয়েছিলেন।
পরবর্তী সময়ে তিনি সংবাদ প্রতিদিন ডিজিটালকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কথা দিয়েছিলেন যে বিজেপির হাত থেকে নন্দীগ্রাম উদ্ধার করলে তার দাবি রেখে 7 থেকে 10 দিনের মধ্যে ওই সেতুর কাজ শুরু হবে। তৃণমূল প্রার্থী পবিত্র সরকারের দাবি যে সত্যি, রবিবার নন্দীগ্রামের প্রচারে গিয়ে সে কথা প্রমাণ করে দিলেন অভিষেক। শুভেন্দু অধিকারীকে বিঁধে তিনি বলেন, এখানে গত 5 বছরে যিনি বিধায়ক ছিলেন কোনো কাজ করেননি। আমাদের নেত্রী সর্বদা নন্দীগ্রামের কথা ভেবেছেন, এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। নন্দীগ্রাম তৃণমূলের কাছে অন্য আবেগ। এখানকার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা দেখে আমি যখন সেবাশ্রয় শিবির চালু করলাম, তখনও তিনি যথেষ্ট বাধা তৈরি করেছিলেন, খোঁচা দিয়েছিলেন। তার সেবাশ্রয় শিবিরের সাফল্য দেখে তিনি নকল করা শুরু করলেন। কি লাভ এসব করে? আপনারা এবার পবিত্রকে জেতান, আমি কথা দিচ্ছি 50 দিনের মধ্যে আপনাদের দাবি মতো হলদি নদীর উপর সেতু তৈরি করে দেব। জানি এটা আপনাদের অনেক দিনের দাবি। সাঁতার না জানার পরেও বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামাই কাল হলো। গঙ্গায় তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার পঞ্চাননতলা ঘাটে। মৃতের নাম অঙ্কুশ দত্ত। ঘটনা জানার পরেই কান্নার রোল উঠেছে পরিবারে। ছেলের খোঁজে গঙ্গার ঘাটে কান্নায় ভেঙে পড়েছেন কিশোরের মা। অন্যদিকে নদিয়ার নবদ্বীপেও গঙ্গায় তলিয়ে গেল 2 কলেজ পড়ুয়া। তারাও স্নান করতে নেমেছিল বলে প্রাথমিক খবর। জানা গিয়েছে উত্তরপাড়ার 15 নম্বর ওয়ার্ডে বাড়ি অঙ্কুশের। এলাকার অমরেন্দ্র বিদ্যাপীঠে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। রবিবার বেলায় বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল ওই কিশোর। ঘুরতে ঘুরতে পঞ্চাননতলার ওই গঙ্গা ঘাটে হাজির হয় 4 বন্ধু। সে সময়ই হয়তো গঙ্গায় স্নান করার পরিকল্পনা করে তারা। সেই মতো অঙ্কুশ ও আরেক কিশোর গঙ্গায় নেমেছিল। বাকিরা ঘাটের সিঁড়িতেই ছিল। ওই সময় ঘাটে বেশ কিছু মানুষজনও উপস্থিত ছিলেন। 2 কিশোর ঘাট থেকে কিছুটা দূরে চলে গিয়েছিল। কিছু সময়ের মধ্যে তারা বাঁচার জন্য আর্তনাদ শুরু করে। স্থানীয় একজন ঘাটের সিঁড়ির কাছে এসে একটি গামছা তাদের দিকে এগিয়ে দিয়েছিল। একজন সেই গামছা ধরে ঘাটে ফিরতে পারলেও অঙ্কুশ পারেনি। জলের তোড়ে ভেসে যায় সে। ঘটনা দেখে প্রবল আতঙ্ক ছড়ায় ঘাটে উপস্থিত মানুষজনের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশকে। ছেলে তলিয়ে গিয়েছে শুনে ছুটে গঙ্গার ধারে ছুটে যান পরিবারের সদস্যরা, পাড়া প্রতিবেশীরা। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। সময় পেরিয়ে গেলেও ডুবুরে নামানো হয়নি বলে অভিযোগ। জলের তোড়ে ওই কিশোর ভেসে গিয়েছে বলে প্রাথমিক অনুমান করা হয়। তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 6 জন। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। ঘটনার খবর পেয়ে শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কট্টনারপট্টি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে বাজি কারখানার ভিতরে 4টি ইউনিট ছিল। রবিবার সেখানে বাজি তৈরির কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। সাদার ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। ঘটনাস্থলে 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মীরা। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গিয়েছে। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা। পাশাপাশি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত 2 মন্ত্রীকে কট্টনারপট্টি গ্রামে পৌঁছে পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, বিরুধুনগর তামিলনাড়ুর আতশবাজির হাব। গত কয়েক বছরে সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত 13 এপ্রিল জেলার মাদাথুপট্টির একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। 2024 সালের 17 ফেব্রুয়ারি একটি বিস্ফোরণে 10 জনের মৃত্যু হয়েছিল। একই বছরে 29 জুন বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছিল। ভুলের পর ভুল। বাংলায় এসে নির্বাচনী প্রচারে নাম বিভ্রাট বিতর্কে জর্জরিত বিজেপির হেভিওয়েট নেতারা। এবার সেই বিতর্কে নাম লেখালো বঙ্গ বিজেপি। বিজেপির সোশ্যাল মিডিয়া পোস্টে কোচবিহারের শীতলকুচির নামের বদলে লেখা হলো শীতলকুচ। বিজেপির ভুল নামের পোস্ট সমাজ মাধ্যমে শেয়ার করে তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস। বাংলার মাটি, মানুষের ইতিহাস, ভূগোল কিছুই জানে না বিজেপি। কটাক্ষ রাজ্যের শাসক দলের। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার উত্তরবঙ্গের কোচবিহারে নির্বাচনী জনসভা করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা।
মূলত সেই নির্বাচনী সভার কথা উল্লেখ করেই নাড্ডার ছবি সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় বঙ্গ বিজেপির তরফে, আর সেখানেই হয়ে যায় গন্ডগোল। বিজেপির পোস্টে লেখা হয়, পশ্চিমবঙ্গে শীতলকুচে জনসভা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। এরপরই উড়ে আসে তীব্র সমালোচনার ঝড়। বিজেপির পোস্ট শেয়ার করে তৃণমূলের তরফে লেখা হয়, শীতলকুচির মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ জায়গার নামটাই ঠিক মতো লিখতে পারে না বিজেপি। শীতলকুচিকে বানিয়ে দিয়েছে শীতলকুচ। আর সেই সভাতেই বক্তব্য রাখছেন জেপি নাড্ডা। এটাই প্রমাণ করে বাংলার মাটি, মানুষ, ইতিহাস বা ভূগোল কিছুই তাদের জানা নেই। ভোটের আগে বাংলায় এসে বড় বড় কথা বলা সহজ, কিন্তু যাদের কাছে জায়গার নামটাই অপরিচিত তারা কিভাবে এই রাজ্যের দায়িত্ব নেবে? এটা শুধু একটা বানান ভুল নয়, এটা বাংলার প্রতি বিজেপির উদাসীনতা ও অজ্ঞতার স্পষ্ট প্রমাণ। কয়েকদিন আগেই বঙ্গ ভোট প্রচারে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবিশঙ্কর উচ্চারণ করে বিতর্কে জড়িয়েছেন জেপি নাড্ডা। যোগীর মুখে শোনা গিয়েছে উত্তরবঙ্গের বদলে উত্তর বিহার। আলিপুরদুয়ার বলতে গিয়ে শায়ের মুখে ফসকে বেরিয়ে এসেছিল আলিরাজপুর। এবার নাম বিভ্রাটে নতুন সংযোজন শীতলকুচ। আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। 23 এপ্রিল ভোট রয়েছে প্রথম দফার। তার আগেই বঙ্গের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রবিবার সকাল থেকেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি চলছে তার ছেলের কোচিং সেন্টারেও। তবে নির্বাচনের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার শুভেন্দু অধিকারীর চাল বলেই দাবি করলেন পুলিশ কর্তার ছেলে। তার কথায় সাধারণ একটা তদন্ত চলছে, বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সব রকম তদন্তে সহযোগিতা করা হচ্ছে। এদিন ভোরে পুলিশ কর্তার বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে সোনা পাপ্পুর মামলায় এই অভিযান চালানো হচ্ছে। দুপুরের দিকে শান্তনু ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। তাকে পার্ক স্ট্রিটের একটি কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে ওই কোচিং সেন্টারটি পুলিশ কর্তার ছেলের। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ একটি তদন্ত চলছে, বাবা আমি বাড়িতেই ছিলাম, সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে, বাবার সঙ্গেও কথা বলেছেন, সব ঠিক আছে। এরপরেই তার অভিযোগ এটা শুভেন্দু অধিকারীর চাল, আর কিছু না। এরপরেই ইডি আধিকারিকদের সঙ্গে ওই কোচিং সেন্টারে ঢুকে যান পুলিশ কর্তার ছেলে। পূর্ব বর্ধমানের জামালপুরে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। ভুয়ো ছেলের নাম সংশোধনের জন্য বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান না হওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছেন জুতিহাটি গ্রামের বাসিন্দা অশোক অধিকারী। এসআইআর প্রক্রিয়ার সময় খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে। অশোকবাবুর দাবি, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে অভিযোগ জানান এবং পরে নির্বাচনী আধিকারিকের কাছেও লিখিতভাবে বিষয়টি তুলে ধরেন। কমিশনের ডাকা শুনানিতেও উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দেন তিনি। কিন্তু এত কিছুর পরেও চূড়ান্ত ভোটার তালিকায় কোনো সংশোধন করা হয়নি বলেও অভিযোগ। বর্তমানে 109 নম্বর বুথের ভোটার তালিকায় 641 নম্বর সিরিয়ালে অশোক অধিকারীর নাম রয়েছে। একই তালিকায় 644 নম্বরে মনতোষ অধিকারীর নামের পাশে পিতা হিসাবে এখনো অশোক অধিকারীর নামই উল্লেখ রয়েছে। জানি নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই বিষয়ে মনতোষ অধিকারীর বাড়িতে যোগাযোগ করা হলে তিনি বাইরে থাকায় তার বাবা পরমানন্দ অধিকারী ও মা কমলা দেবীর দাবি, এটা সম্পূর্ণ কমিশনের ভুল। আমাদের ছেলে বহুবার সংশোধনের জন্য আবেদন করেছে, এমনকি শুনানিতেও গিয়ে প্রকৃত তথ্য জানিয়েছে। তারপরও সংশোধন না হওয়ায় আমাদের কিছু করার নেই। ঘটনা প্রসঙ্গে জামালপুর ব্লকের বিডিও তথা নির্বাচনী আধিকারিক পার্থসারথীদের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। জয় কামদারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘ 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো জয় কামদারকে। কিছুক্ষণ আগে তার ভাইকে ডাকা হয়। তার ভাই এবং আইনজীবীকে জানিয়ে দেওয়া হয় গ্রেফতারির কথা। সূত্রের খবর, তার বক্তব্যে একাধিক অসঙ্গতি জেরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইডির তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়। ইডির দাবি, জোর করে জমি দখল, তোলাবাজি, বেআইনি নির্মাণ, নথি জালিয়াতির মতো অপরাধমূলক চক্র এবং সিন্ডিকেটের সঙ্গে জড়িত জয় কামদার। ইডির অভিযোগ, জয় কামদারের সংস্থাকে সামনে রেখেই কালো টাকা সাদা করার একটি চক্র কাজ করছে। এই চক্রে জড়িত প্রভাবশালীও। 1 এপ্রিল কামদারের বাড়িতে অভিযানে নগদ 1,47,00,000 টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে উদ্ধার হয় 67,64,000 টাকা মূল্যের সোনা ও রূপোর গয়না। বাজেয়াপ্ত করা হয় একাধিক জমি সংক্রান্ত নথি, দলিল, সরকারি স্ট্যাম্প, একাধিক আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের নথি। ডিজিটাল এভিডেন্স হিসেবে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট, মেলও ছিল ইডির নজরে। সেখানে বেআইনি আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে
অভিযোগ ইডির। কিছু সময় পরেই আদালতে পেশ করা হবে জয় কামদারকে। গত দুদিন তল্লাশি অভিযানে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তার সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। সেই কারণে গ্রেফতার হয় জয় কামদার। স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে শেষ করে দিয়ে নিজেকেও শেষ করে দিলেন স্বামী। মুর্শিদাবাদের বড়ইয়া থানার পছিপাড়া গ্রামের ঘটনা। জানা গিয়েছে পারিবারিক অশান্তি এই ঘটনার অন্যতম কারণ, যার ফলে প্রাণ গিয়েছে দম্পতির। দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে নেশাগ্রস্ত অবস্থায় অভিযুক্ত স্বামী স্ত্রীকে কুপিয়ে খুন করেন। তারপর গলায় দড়ির ফাঁস দিয়ে নিজেকেও শেষ করে দেন অভিযুক্ত স্বামী। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে মুর্শিদাবাদের বড়ইয়া থানার পছিপাড়া গ্রামে। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে এদিন রবিবার সকালে বড়ইয়া থানার পুলিশ ঘটনার কথা জানতে পারে। তারপর পুলিশ এসে মৃত গৃহবধূ তাপসী দাস ও স্বামী তাপস দাসের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকে নেশাগ্রস্ত অবস্থায় তাপসীর ওপর অত্যাচার চালাতেন স্বামী ও তার পরিবারের লোকজন। শনিবার রাতে অশান্তি চরমে উঠলে তাকে কুপিয়ে খুন করা হয়, আর তারপরে নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেন অভিযুক্ত স্বামী। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।